গালগপ্পে নিয়মিত শোনাবো চেনা অচেনা মন ছুঁয়ে যাওয়া রোমাঞ্চকর সব গল্প। কিন্তু আপনাকে ছাড়া আসর তো জমবে না, তাই আপনাকে চাই, তোমাকে চাই, তোকে তো চাই আষ্টে পিষ্টে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিলেই মেতে উঠবো গালগপ্পে, সবাই একসঙ্গে। গালগপ্পে এখনকার গপ্প সুপারি কিলার। রচনা উপাসনা রায় চট্টোপাধ্যায়। শব্দগ্রহণ অপু আইচ। আবহ ও সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায়। সামগ্রিক পরিকল্পনায় আমি দীপঙ্কর। শুরু করার আগে একটা অনুরোধ, গল্পটা ভালো লাগলে লাইকের সঙ্গে একটা হাইপও দিয়ে দেবেন কিন্তু। শুনুন সুপারি কিলার। আকাশচুম্বী হ্যাপি ভাইবস আবাসনের সিকিউরিটি রামকিরণ দেখল ডি উইংয়ের শিকদার সাহেবের গাড়িটা ঢুকছে তার নির্দিষ্ট গ্যারেজে। শিকদার সাহেব নিজেই ড্রাইভ করেন, উনি অন্য লোকের হাতে গাড়ি ছাড়ার পক্ষপাতী নন। এখন বয়সটাও কম, চোখের জ্যোতি আছে, বয়স বাড়লে তিনি কি করবেন কে জানে। যাকগে যাক, রামকিরণ ভেবে করবেটা কি। কিন্তু শিকদার স্যার বাড়ি ফিরে এলেন মানে বেশ রাত হয়ে গিয়েছে, 10টা তো হবেই। রামকিরণ একবার ঘড়ির দিকে তাকালো, 10টা 25। সে আর দেরি না করে আবাসনের মেইন গেটের পাশে ছোট্ট সিকিউরিটি কাউন্টারে গিয়ে ঢুকল। রাতের খাবারটা এবারে খেয়ে নেওয়া যাক। 11টা বাজলেই সে বাঁশি হাতে বেরিয়ে পড়বে তার নিজস্ব ক্ষেত্রফলে টহল দিতে। পুরো কমপ্লেক্স মিলিয়ে মোট 10 জন সিকিউরিটি, রাতে 5 জন, সকালে 5 জন, যে যার নিজস্ব জায়গাটুকু পাহারা দেবে, এটাই এখানকার নিয়ম। রামকিরণ খাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে বেরিয়ে এলো বাইরে। ঘড়িতে বাজছে 11:15। বাঁশি হাতে নিয়ে তৈরি হলো সে। 1 ঘন্টা পরে উইংয়ের প্রথম বাঁশিটি বাজাতে বাজাতে উইংয়ের পেছন দিক থেকে এদিকে আসছিল রামকিরণ। ঠিক এমন সময় হন্তদন্ত পায়ে পার্কিং লট ধরে ছুটে আসতে এবং নির্দিষ্ট স্থানে তাদের গাড়ি পার্ক করা আছে দেখে থমকে দাঁড়াতে দেখা গেল মিসেস শিকদারকে। তাড়াতাড়ি সেদিকে এগিয়ে গেল রামকিরণ। জি, क्या हुआ मैडम? মিসেস শিকদার প্রচণ্ড অবাক হওয়া মুখে তাকালেন রামকিরণের মুখের দিকে, তারপর আঙুল তুলে গাড়ির দিকে দেখালেন। কাঁচের জানলা দিয়ে গোল গোল চোখে তাকিয়ে রামকিরণ দেখল স্টিয়ারিংয়ে স্থির বসে আছেন শিকদার সাহেব, তবে বসে বসেই ঘাড় ঝুলিয়ে ঘুমোচ্ছেন। রামকিরণের বাক্য স্ফূর্তি হল না। 1.5 ঘন্টা আগে সে গাড়িটাকে ঢুকতে দেখেছে, তারপর সে খেতে ঢুকেছিল। বেরিয়ে 4 ধার ধরে সে পুরোটা একবার চক্কর কেটেছে ঠিকই, কিন্তু কোনো গাড়ির দিকে তো খেয়াল করেনি, তাই সে জানতেও পারেনি যে সাহেব গাড়ির ভিতরে বসে আছেন। কিন্তু বাড়িতে না ঢুকে 1.5 ঘন্টা ধরে সাহেব কেন গাড়ির ভিতরেই রয়েছেন তা মাথায় ঢুকল না রামকিরণের। মিসেস শিকদার যেন একটু আপন মনেই বিড়বিড় করে বলতে লাগলেন, কি অদ্ভুত কাণ্ড দেখো রামু, তোমার সাহেব ফিরতে দেরি হচ্ছিল দেখে আমি ফোন করেছিলাম, কিন্তু যতবার করলাম ফোনটা বেজে গেল। খুব টেনশন হচ্ছিল বলে নেমে এসেছিলাম। গাড়িটা দেখে তাড়াতাড়ি যেই গাড়ির কাছে এসেছি, কাঁচের বাইরে থেকে দেখি তোমার সাহেব ঘুমোচ্ছে ভেতরে।
রামু গাড়ির জানলার কাঁচের গায়ে হালকা টোকা দিল। साहब साहब उठिए। साहब आप यहाँ क्यों सो रहे हो? साहब साहब आप सुन रहे हो ना? साहब কোনো সাড়া শব্দ না পেয়ে ঘাবড়ে গেল রামকিরণ। সে গাড়ির দরজা খোলার চেষ্টা করতে লাগলো ঠিকই, কিন্তু খুলবে কি করে? ভিতর থেকে তো লক করা। মুখ শুকিয়ে গিয়েছে মিসেস শিকদারের। তিনি চটপট ফোন বার করলেন। রামু ভয়ার্ত মুখে বলল, मैडम जी यहाँ कुछ गड़बड़ लग रहा है। এই বলে সে ছুটল অন্যান্য সিকিউরিটিদের ডাকতে। ততক্ষণে মিসেস শিকদারও ফোন করে দিয়েছেন তার আশপাশের কিছু ফ্ল্যাটের লোকজনদের। সিকিউরিটিরা এবং কমপ্লেক্সের অন্যান্য অনেকে মিলে ছুটে এসে বহু কসরত করে গাড়ির দরজাটা খুলে ফেললেন। গায়ে হাত দিয়ে ডাকতে গিয়েই বোঝা গেল সিকেবি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সোহন শিকদারের দেহে প্রাণ নেই। পরের দিন সমস্ত খবরের কাগজের পাতার ফ্রন্ট পেজ জুড়ে এবং সমস্ত নিউজ চ্যানেলের হেডলাইন হিসেবে একটাই খবর জ্বলজ্বল করছে। লোকমুখেও পল্লবিত হচ্ছে দ্রুত। কলকাতার বালিগঞ্জ নিবাসী ব্যাংক কর্মী সোহন শিকদারের অস্বাভাবিক মৃত্যু। ময়নাতদন্তের রিপোর্ট বলছে ভেট্রোপ্রোডক্সিনের নমুনা পাওয়া গিয়েছে তাঁর শরীরে। এই ভেট্রোপ্রোডক্সিন এমন একটি গরল যা শরীরে প্রবেশ করে নিঃশ্বাসের মাধ্যমে এবং তা কাজ শুরু করে ধীরে ধীরে। ভেট্রোপ্রোডক্সিনের সাহায্যে হত্যা বা আত্মহত্যার ঘটনা সংখ্যায় খুবই কম বলে জানা গিয়েছে, কারণ এই বিষটি চট করে জোগাড় করা মোটেই সহজ কাজ নয়। তদন্তে জানা গিয়েছে যে আততায়ী সুযোগ বুঝে মিস্টার শিকদারের গাড়ির ভিতরে ভেট্রোপ্রোডক্সিন স্প্রে করে রেখেছিল। বাতাসে ছড়ালে এই বিষ সক্রিয় থাকে অন্তত ঘণ্টাখানেক। সেই বিষ সোহন শিকদারের নিঃশ্বাসের মাধ্যমে তাঁর শরীরের ভিতরে প্রবেশ করে এবং ধীরে ধীরে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। একটি গগনচুম্বী আবাসনের 17 তলায় মিস্টার শিকদারের অফিস ছিল। সেখানকার পার্কিং লটে অগুন্তি গাড়ি পার্ক করা থাকে নিত্যদিন। তাই সব জায়গায় খুব স্পষ্টভাবে সিসিটিভি ক্যামেরার দৃষ্টি পৌঁছানো কার্যত অসম্ভব ব্যাপার। সুতরাং কে কখন গিয়ে এমন কাজ করে এলো তা নিয়ে প্রশাসন এখনও ধোঁয়াশায়। সন্দেহ করা হচ্ছে যে মিস্টার শিকদারের গাড়ির জানলার কাঁচ হয়তো পুরোপুরি আটকানো ছিল না, ফলে খুনির হয়েছে পোয়াবারও, নয়তো খুনি নিজেই কোনোভাবে চাপ দিয়ে জানলার কাঁচ নামিয়ে জিনিসটা স্প্রে করেছিল। তবে একটি বিষয় সত্যিই কাকতালীয়, যে গাড়ি নিয়ে বাড়ি পৌঁছানোর ঠিক সাথে সাথেই মৃত্যু হয় সোহন শিকদারের। রাস্তার মাঝে গাড়ি চালানোর সময় ওর মৃত্যু হলে গাড়ি নির্ঘাত দুর্ঘটনার মুখে পড়ত। আপাতত কে বা কারা কি কারণে সোহন শিকদারকে হত্যা করল তা খতিয়ে দেখছে পুলিশ। খবরের কাগজের পাশাপাশি সোশ্যাল মিডিয়াও সোচ্চার হয়ে খবরটি ছড়িয়ে দিচ্ছে গোটা কলকাতা শহরের আনাচে কানাচে। শয়ে শয়ে ফোন কলে জেরবার হয়ে যাচ্ছে মিস্টার শিকদারের পরিবার। আত্মীয় স্বজন, শত্রু মিত্র, পাড়া প্রতিবেশী থেকে শুরু করে যে যেখানে আছে দিনের মধ্যে অন্তত 80 বার ফোন করে খবর নিচ্ছে। তাদের মধ্যে কেউ কেউ সত্যিই সমব্যথী, কেউ কেউ মজা দেখছে, কেউ বা নিছকই কর্তব্য সারছে। সুস্মিতা কেমন আছে? ইস, এইটুকু মেয়ের কপালে এতও ছিল। এই হে হে, এবারে ওই 3 বছরের ছেলেটা কিভাবে মানুষ হবে? কে খুন করলো গো ছেলেটাকে? শুনেছিলাম তো সোহন খুবই শান্ত প্রকৃতির ছেলে, দেখেছি তো ছেলেটাকে। ইস, কারোর সাথে কখনো উঁচু গলায় কথা বলতে শুনিনি। অফিসে কোনোদিন কোনো ঝামেলায় জড়িয়েছে বলেও তো জানা নেই। এমন ছেলেকে কে মারবে? আরে বাবা, যারা অমন চুপচাপ থাকে
তারাই পেটে পেটে শয়তানের ধারই হয়। দেখো গিয়ে কোথায় কার সাথে কোনো শয়তানি করে এসেছিল, সেই প্রতিশোধ নিতে মেরে দিল। কথার ওপর কথা, তার ওপর কথা। শ্রীমতী সুস্মিতা শিকদারের কান মাথা ঝাঁ ঝাঁ করছে। এরপরও আছে পুলিশি প্রশ্নের ঝড়। সোহনবাবুর কোনো শত্রু ছিল কি? আপনাদের কতদিনের বিবাহিত জীবন? আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক কেমন ছিল? খুব কি ঝগড়াঝাটি হতো আপনাদের মধ্যে? আপনাদের কি লাভ ম্যারেজ? রিসেন্টলি সোহনবাবুর ব্যবহারে কি কোনো রকম অস্বাভাবিকতা ধরা পড়েছিল? ইদানিং কি আপনাদের মধ্যে ঝগড়া অশান্তি বেশি হতো? একই প্রশ্নের গতানুগতিক উত্তর আওড়াতে আওড়াতে ক্লান্ত হয়ে পড়েছেন সুস্মিতা। আর কোনো উত্তর দিতে তার জিভ সরছে না। ক্লান্ত অবসন্ন শরীরটাকে নিয়ে তিনি নিথর বসে আছেন। শুকনো খটখটে ভাষাহীন দুটো চোখ অবিরাম চেয়ে থাকে সিলিংয়ের দিকে। এদিকে প্রিয় বন্ধু সোহনের এমন রহস্যময় ও মর্মান্তিক মৃত্যুতে রীতিমতো বাকশক্তিহীন হয়ে পড়েছেন রাইজিং সান স্কুলের পদার্থবিজ্ঞানের শিক্ষক রাজদীপ গোস্বামী। ঘটনাটা কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। তার স্ত্রী পল্লবী থেকে শুরু করে তার শুভাকাঙ্ক্ষী ছাত্রছাত্রীরা, আত্মীয় স্বজন, পাড়াপড়শি, বন্ধুবান্ধব সকলে মিলে তাকে বোঝাচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন। একটা যন্ত্র মানবের মতো রোজ সকালে উঠে তৈরি হয়ে স্কুলে যাচ্ছেন রাজদীপ। আজও গিয়েছেন। সকালে উঠে বেরোনোর সময় একটি বাক্য উচ্চারণ করেননি স্ত্রীর উদ্দেশ্যে। পল্লবী উসখুস করছিলেন, একটা ফোন করবেন কি স্বামীকে? বড্ড চিন্তা হয় যে কি যে হলো মানুষটার। দোনামোনা করতে করতে টিফিন আওয়ারে ফোন করেই বসলেন তিনি স্বামীকে। বেশ খানিকক্ষণ রিং হওয়ার পর ওপাশ থেকে একটা নির্জীব স্বর ভেসে এলো। বলো। স্বর স্বাভাবিক রেখে পল্লবী জিজ্ঞাসা করলেন, কখন ফিরবে? কেন? কেন মানে? আবার জিজ্ঞাসা করছো? বেরোনোর সময় একটা কথাও আমার সাথে বললে না। অবশ্য বেশ কদিন যাবতই বলছো না। ফিরছো লেট করে, জিজ্ঞাসা করে করে মুখ ব্যথা হয়ে গেল, তবু কারণটা বলছো না। আর কদিন চলবে এসব নাটক শুনি? একই ধরনের ভাবলেশীন স্বর ভেসে এলো। তুমি তো জানোই যে আমি একটু ডিস্টার্বড আছি। তুমি পেয়েছোটা কি বলো তো? সোহনবাবু মারা গিয়েছেন আজ প্রায় মাস পুড়তে চললো, এখনো তুমি সেই সব ভুলতে পারলে না? দুঃখের দোহাই দিয়ে আর কতদিন এভাবে সংসারের প্রতি উদাসীনতা দেখাবে শুনি? এভাবে সংসার হয়? কোনো কিছুর দিকেই তুমি নজর দিচ্ছ না, এটা কেমন ব্যাপার? টাকা পয়সা অব্দি দিতে ভুলে যাচ্ছ তুমি। খেয়াল আছে কি, বিহুর স্কুলের মাইনের টাকাটা অব্দি আজ তুমি রেখে যাওনি। সংসার খরচের কথা তো ছেড়েই দিলাম। আগামীকাল যে ওর স্কুলের ফিস জমা দেওয়ার লাস্ট ডেট, সেই কথা আজ সকালে পই পই করে বলিনি আমি তোমাকে? মনে করিয়ে দিইনি? তারপরও তোমার কোনো হুঁশ জ্ঞান নেই। গোটা সপ্তাহ ধরে কি খাওয়া দাওয়া চলছে এই বাড়িতে? শুধু ডিমই চললো, আমরা নয় কোনোভাবে খেয়ে নিলাম। কিন্তু বিহু, একটা 7.5 বছরের বাচ্চা পারে খেতে? এমনিতেই খাওয়া নিয়ে তোমার মেয়ের শতেক বাহানা। তার উপর এতদিন ধরে শুধুমাত্র ঘি আর ডিম ভাজা দিয়ে ভাত খাওয়াচ্ছি, নিত্যদিন খাওয়া নিয়ে ঘ্যান ঘ্যান করছে। প্রথম কটা দিন না হয় বকে ধমকে জোর করে খাইয়েছি, কিন্তু কতদিন আর এভাবে চালাবো? তা আজ কি একটু বাজার করে আনার সময় হবে তোমার, নাকি আমাকেই অনলাইন অর্ডার করতে হবে? যদি না পারো তবে জানিও, অন্তত দিও। বন্ধুর শোকে গোটা বাড়িটাকে শ্মশান বানিয়ে না ফেললে তোমার আর চলছে না। খটাস করে লাইনটা কেটে দিলেন পল্লবী, এবং লাইনটি কাটার ঘণ্টা তিনেক পরেই বেজে উঠল পল্লবীর মোবাইল। গজগজ করতে করতে বেডরুম থেকে ছুটে এলেন পল্লবী। এখনই কাজের সময় কি আবার ফোন করলো? ফোন হাতে নিয়ে দেখলেন স্ক্রিনে ভেসে উঠেছে একটি অপরিচিত নম্বর। পল্লবী ফোন কানে চাপলেন। হ্যালো? হ্যালো, লক্ষণপুর থানা থেকে বলছি। বাড়িতে মেল মেম্বার, পুরুষ কেউ আছেন? না, কেন বলুন তো? কি ব্যাপার অফিসার, কি হয়েছে আমাকে বলুন। মিস্টার রাজদীপ গোস্বামী আপনার কে হন? আমার স্বামী। কেন, কি হয়েছে স্যার? ভেরি আনফর্চুনেট দ্যাট আপনার স্বামী মিস্টার রাজদীপ গোস্বামীর একটা মেজর অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে ম্যাডাম।
লোকাল লোকজন কাছাকাছি একটা প্রাইভেট হাসপাতালে নিয়ে এসে তাকে ভর্তি করেছে এবং আমাদের ফোন করে জানিয়েছে। আপনি কাইন্ডলি যত তাড়াতাড়ি পারেন চলে আসুন। আপনাকে হসপিটালের ঠিকানা এবং নাম পাঠিয়ে দিচ্ছি। পেশাদারি ব্যস্ততায় হাসপাতালের নাম ঠিকানা জানিয়ে দিয়ে লাইন কেটে দিলেন অফিসার। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে ধবধবে সাদা চাদর দিয়ে ঢাকা রাজের চেনার অযোগ্য নিথর শরীরটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে পল্লবী একটা কথাই ভাবছিলেন, মানুষটা অফিস থেকে বেরিয়ে কি ক্লাসিক মার্কেটের দিকে যাচ্ছিলেন বাজার করতে? স্ত্রীর কথা মতো চিকেন, মাটন, মাছ, সবজি এসব কিনতে যাচ্ছিলেন? যদি পল্লবী ফোন করে অতগুলো কড়া কথা না শোনাতো, তবে কি এত বড় দুর্ঘটনা ঘটতো না? জলজ্যান্ত মানুষটা মাত্র কয়েক ঘন্টার মধ্যেই মিউটিলেটেড বডি হয়ে গেল। মারুতি জেন গাড়িটা সামনে পিছনে তুবড়ে একটা ভাঙাচোরা বাক্সে পরিণত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটা আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে থেমে যায় এবং পিছন থেকে ততোধিক গতিতে ধেয়ে আসা দৈত্যের মতো ভলভো বাসটা সজোরে গাড়িটাকে ধাক্কা মারতে গাড়িটা প্রায় পুরোটাই বাসের নিচে ঢুকে চেপটে যায়। পরবর্তীকালে পুলিশি ইনভেস্টিগেশনে জানা যায়, গাড়ির ব্রেকের তারটা কাটা ছিল। কেউ যেন অতি যত্ন সহকারে তারটি নিপুণ হাতে কেটে রেখেছিল। অতএব একটি শিশুও বুঝবে যে এটিও পরিকল্পিত হত্যা। ইচ্ছাকৃতভাবেই পরিকল্পনা সহকারে গাড়িটির ব্রেক ফেল করিয়ে মারা হয়েছে আরোহী কাম ড্রাইভারকে। তাছাড়া পিছন থেকে বাসটির ধেয়ে আসাটা যদিও নেহাতি কাকতালীয়, কিন্তু তাতে আততায়ীর হয়েছে পোয়া 12। বলা বাহুল্য, দারুণভাবে সফল হয়েছে আততায়ী। এবার একদিকে পুলিশ হন্যে হয়ে খুঁজে চলবে হত্যাকারীকে, অন্যদিকে ময়না তদন্ত থেকে শুরু করে সৎকার, অপঘাতে মৃত্যুর নিয়ম অনুযায়ী 3 দিনে শ্রাদ্ধ শান্তি মিটিয়ে গোটা বাড়িটার মধ্যে ওইটুকু ছোট্ট মেয়েকে নিয়ে একা একা বাঁচার চেষ্টা করতে করতে এবং মেয়েকে নিয়ে কিভাবে এতটা পথ একা চলবে, অবিরাম সেই দুশ্চিন্তা করতে করতে হাঁপিয়ে উঠবে পল্লবী। তার সাথে অবাঞ্ছিত ধুলো ময়লার মতো সর্বক্ষণ জড়িয়ে থাকবে পুলিশের উৎপাত। থেকে থেকেই তারা বাড়ি বয়ে এসে একই প্রশ্ন করে করে কানের পোকা বার করে দেবে। অথচ কাজের কাজ যে কদ্দূর কি হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে পল্লবীর। ভলভো বাসের সম্পূর্ণ অক্ষত ড্রাইভার এবং সম্পূর্ণ আস্ত অবস্থায় চলাফেরা করা হেল্পারকে হাতে নাতে ধরে পুলিশের উল্লাস দেখে কে? কিন্তু তাদের দোষ আর কতটুকু? দোষের মধ্যে ড্রাইভার রেকলেস ড্রাইভ করছিল, কিন্তু সে তো ইচ্ছাকৃত করেনি কিছু। শহরের বুকে কটা লোক আর ট্রাফিক আইন মেনে গাড়ি চালায়, কিন্তু আসল খুনি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। তার কি হবে? আদৌ সেই লোকটা কোনোদিন কি ধরা পড়বে? পল্লবীর স্বামীকে যে মেরে ফেলল, তার কাছ থেকে একটা প্রশ্নের উত্তর চাইবে পল্লবী। কেন সে এমনটা করল? কোন অপরাধে, কিসের শত্রুতায়? পরপর সোহন শিকদার এবং রাজদীপ গোস্বামীর মৃত্যু খবরের কাগজের অফিসকে সেই অর্থে ভাবিয়ে না তুললেও এর পরের ঘটনাটি রীতিমতো আলোড়ন জাগিয়ে তুলল গোটা শহর থেকে শুরু করে সরকারি বেসরকারি নিউজ পেপারের অফিস, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রশাসনের একেবারে ওপর মহল পর্যন্ত।
রাজদীপ গোস্বামীর মৃত্যুর 1.5 মাসের মাথাতেই আবারও রহস্যময়ভাবে খুন হলেন প্রমোটার অর্ঘ্যজ্যোতি পুততুণ্ড। সোহন শিকদার, রাজদীপ গোস্বামী এবং অর্ঘ্য পুততুণ্ড যে একই কলেজের 3 প্রাক্তন ছাত্র, এই তথ্যটি নতুন উন্মোচিত হওয়ায় বিষয়টির চাঞ্চল্যের জেরে শহর উন্মত্ত হয়ে উঠেছে। পুলিশের ক্ষেত্রেও তদন্ত করা ঈষৎ সহজ হয়ে দাঁড়িয়েছে, যেহেতু একটা বিষয়ে মোটামুটি উপসংহার টানা যাচ্ছে যে এই খুনগুলির সাথে জড়িত হয়ে রয়েছে রমানাথ ডে কলেজেরই কোনো প্রাক্তন ছাত্র, এবং খুনের কারণগুলি হল কলেজ জীবনের পুরনো শত্রুতা। তবে এই কথা মানতেই হবে যে মারছে সে একটি পাক্কা ক্রিমিনাল, নইলে এত অল্প দিনের মধ্যে নিপুণভাবে 3টি খুন করে ফেলা আর যাই হোক না কেন কোনো আনাড়ির কাজ হতে পারে না। খুনি যথেষ্ট অকুতভয়, কারণ খুনগুলো খুব অভিনব পদ্ধতিতে না হলেও যথেষ্ট কঠিন পদ্ধতিতে এবং সাবধানতা অবলম্বন করে। অবশ্য খুনটা যদি কোনো একজন ব্যক্তি করে থাকে, যদি একজন নাও করে, একাধিক ব্যক্তিও এতে জড়িত থাকে, তবুও বলতে হবে দলটি মোটেও যে সে লোক দিয়ে গঠন করা হয়নি। প্রথম শিকার সোহন শিকদার মারা গেছে ভেট্রোপ্রোডক্সিনের মতো দুষ্প্রাপ্য বিষের প্রয়োগে। এই বিষ জোগাড় করার ক্ষমতা যে বা যারা রাখে তাদের হেলাফেলার ক্রিমিনাল ভাবলে যথেষ্ট আক্কেল সেলামি দিতে হতে পারে। দ্বিতীয়ত, অফিসের পার্কিং লটে ঢুকে গাড়ির ব্রেকের তারটি কেটে দেওয়া সহজ কাজ নয়। এক্ষেত্রে ধরে নিতে হবে যে হত্যাকারী গাড়ি চালাতে জানে বা গাড়ির খুঁটিনাটি সম্পর্কে সে যথেষ্ট ওয়াকিবহাল। প্রথম 2টি হত্যার বেলায় হত্যাকারী গাড়িকে মাধ্যম করেছে, যদিও তৃতীয় খুনটি হয়েছে অন্যভাবে। প্রমোটার অর্ঘ্যজ্যোতি পুততুণ্ডকে ধাক্কা মেরে ফেলা হয়েছে একটি নির্মীয়মান বহুতলের 12 তলা থেকে। মাল্টিস্টোরিড প্রাসাদটি নির্মাণ করার দায়িত্বে ছিলেন অর্ঘ্যজ্যোতি। জানা যাচ্ছে ঘটনার দিন বেলা 12:30 নাগাদ বিল্ডিংয়ের নির্মাণ কাজ দেখভাল করছিলেন অর্ঘ্য। একসাথে অনেক লেবার খাটছিলেন। ভারী ভারী জিনিস মাথায় করে বয়ে নিয়ে চলা এবং প্রচণ্ড ধোঁয়াধুলোর কারণে সমস্ত লেবারদেরই মাথা ও মুখ গামছা দিয়ে শক্ত করে জড়ানো থাকে। যে যার কাজ করছিলেন মন দিয়ে। অর্ঘ্য একাই 17 তলায় দাঁড়িয়ে সিগারেট টানছিলেন। এমন সময় আচমকা আর্তচিৎকার এবং সাথে সাথে ধপাস করে ভারী জিনিস পড়ার শব্দে লেবাররা ছুটে গিয়ে দেখেন প্রাসাদের পিছনের দিকের জমিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন অর্ঘ্যজ্যোতি। লেবাররা সকলে মিলে দ্রুত তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এর মধ্যে একটি উল্লেখযোগ্য বিষয় নজরে আসে লেবারদের। তাদের মধ্যে একজন কম, অর্থাৎ অঙ্ক মিলে যাচ্ছে সহজে। চেহারা আচ্ছাদিত করে লেবারদের সাথে মিশে গিয়ে সময় মতো সুযোগ বুঝে অপকর্মটি সেরে হত্যাকারী সরে পড়েছে সেখান থেকে। তবে অর্ঘ্যজ্যোতি নিজেই 17 তলার পাঁচিলবিহীন ফ্লোরের একেবারে কার্নিশে এসে দাঁড়িয়ে সিগারেট টানছিলেন, নাকি হত্যাকারী কোনো ছলে বলে কৌশলে তাঁকে একেবারে ধারে নিয়ে গিয়েছিল, এই তথ্য এখনও পরিষ্কার নয়। বর্তমানে অর্ঘ্যজ্যোতির পরিবার বলতে রয়েছেন তার বৃদ্ধ বাবা মা, এক ভাই ও এক বিবাহিতা বোন। বছর 2 আগে অর্ঘ্যজ্যোতির বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। তার প্রাক্তন স্ত্রীর নাম কোয়েল দাস। তাদের কোনো সন্তান নেই। এই হত্যাগুলির সাথে কোয়েলের কোনো সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও জানা গিয়েছে যে কোয়েল ওই কলেজের ছাত্রী ছিলেন না, সুতরাং এই খুনগুলির সাথে তার যোগাযোগ থাকাটা খুব একটা যুক্তিসঙ্গত নাও হতে পারে।
শুধু কোয়েলই নন, সুস্মিতা বা পল্লবী কেউই এই খুনগুলির সাথে কোনোভাবেই জড়িত নন বলেই ধারণা করা হচ্ছে। কলিং বেলটা বাজল সন্ধে 7টা থেকে 7:30টার ভেতর। মাঝারি আকারের ড্রয়িং হলের সোফায় বসে খবরের কাগজের পাতায় পরপর 3টি খুনের ঘটনার উল্লেখে চোখ বোলাতে বোলাতে শুভ সেন এই ডাকঘণ্টার আওয়াজের অপেক্ষাই করছিল এতক্ষণ ধরে। শব্দ কানে আসতেই আর তিল বিলম্ব না করে সোফা ছেড়ে উঠল শুভ। তারপর ক্ষিপ্র পায়ে এগিয়ে গিয়ে হাত ছোঁয়ালো দরজার হাতলে। ওপারে কি দাঁড়িয়ে আছে প্রত্যাশিত আগন্তুক? অজয় সত্যিই এসেছে তো? অজয়ই তো? নাকি ইনি অন্য কেউ, অন্য দরকারে এসেছেন? অজয় এখনো এসে পৌঁছয়নি তবে? শুভ 7-5 ভাবতে ভাবতে দরজাটা খুলল, আর ঠিক তখনই গমগমে স্বর ভেসে এলো। হ্যাঁ, কেমন আছো বন্ধু? না, অজয়ই এসেছে। ঠিক কত যুগ পর দেখা হলো শুভ আর অজয়ের মধ্যে। কতগুলো বছর বয়ে গিয়েছে মাঝখানে। বেশ কয়েকবার নিজের মনে হিসেব করবার চেষ্টা করল শুভ, কিন্তু না, মনে পড়ছে না। পরক্ষণেই তার মনে পড়ল সে তার বন্ধুকে বাইরে দাঁড় করিয়ে রেখেছে। শশব্যস্ত হয়ে সৌজন্য দিয়ে নিজের অন্যমনস্কতা ঢাকার চেষ্টা করার আপ্রাণ চেষ্টা করল শুভ। সামান্য নাটুকে স্বরে বলে উঠল, এসো এসো অজয়, ভেতরে এসো, আমার এতক্ষণের অপেক্ষার অবসান ঘটাও। ঠোঁটে হালকা হাসি ফুটিয়ে ভিতরে ঢুকে এসেছে অজয়। এবার তাকে ভালো করে খেয়াল করল শুভ। সামান্য রোগা হয়েছে কি অজয়? মনে হচ্ছে যেন তার চেহারায় কাঠিন্যের ছাপ আরও বেশি করে প্রকট হয়ে উঠেছে। মোটামুটি গৌরবর্ণের অজয়ের চামড়ায় এখন রৌদ্রে জ্বলা তামাটে প্রলেপ। মাথার শ্যাওলা রঙের টুপিটা খুলে হাতে নিতেই প্রকাশ হলো অজয়ের এককালের এক মাথা চুল এখন ঠিক পাতলা হয়ে না এলেও ঘনত্ব কমিয়েছে তো বটেই। চুলে কালো আর সাদা এই দুই রং যেন প্রতিযোগিতা লাগিয়েছে যে কার অস্তিত্ব বেশি। পরনে লাল কালো হলুদ চেক শার্ট আর কালো জিন্স, চরণে এককালের সাদা স্নিকার এখন ধুলো মেখে ধূসর বর্ণের, বাঁহাতে বড় ডায়ালের ঘড়ি, কাঁধে একটা গাঢ় খয়েরি রঙের ফোলিও ব্যাগ। শুভ আতিথেয়তা করে বলল, এসো এসো, এই তো সোফায় বসো, আমি জল নিয়ে আসছি। হাত তুলে শুভকে ব্যতিব্যস্ত হতে বারণ করল অজয়। আরে অত ফর্মালিটি করার প্রয়োজন নেই, জল টল পরে হবেক্ষণ। আগে এসে আমার পাশে একটু বসো দেখি, তোমার খবর টবর শুনি। আচ্ছা, বিয়ে থা করে একেবারে ঘোরতর সংসারই হলে কবে? শুভ লাজুক হাসল। সে নয় করে অনেক বছরই হলো, বুঝলে। তখন বাবা মা দুজনেই জীবিত ছিলেন। অজয়ের চোখে যেন হালকা ছায়া ঘনায়। কি বলছো? কাকু কাকিমা কেউ নেই? না, বাবা চলে যাওয়ার খুব অল্প কিছুদিনের মধ্যেই মাও খুব অসুস্থ হয়ে পড়লেন। নানা রোগে একেবারে জর্জরিত যাকে বলে। শেষের দিকে তো একেবারেই বিছানায় পড়ে গিয়েছিলেন। 15টা মাস ওভাবেই ছিলেন, বেডসর হয়ে গিয়েছিল। তারপর চলে গেলেন। আমার বিয়ের বছর 3-3.5 মধ্যেই ঘটে গেল সব। ও, তা তোমার ছেলে মেয়ে কয়টি? কত বড় হয়েছে? ছেলে নাকি মেয়ে? কোনোটাই নয়, আমরা কোনো সন্তান নিইনি। সে কি? কেন? বিয়ে তো তোমাদের অনেক দিনই হয়েছে বললে। একটু পরেই সব জানতে পারবে। কি জানতে পারবো? ওই যে বললাম, সব জানতে পারবে, তবে একটু পরেই।
তুমি সেই থেকে কি সব ভনিতা করছো ভাই, এই আমার মাথায় কিন্তু কিছুই ঢুকছে না। ঢুকবে ঢুকবে, সব ঢুকবে। তুমি তো আজকের রাতটা আছো এই বাড়িতে, সব গল্পই তো হবে তোমার সঙ্গে। একটু ধৈর্য ধরো শুধু। অজয় আর কিছু জিজ্ঞাসা করল না। শুভ কেমন যেন হেয়ালি করে চলেছে সেই থেকে, পেট চেপে চেপে কথা বলছে। এই ধরনের মানুষ খুব অপছন্দ করে অজয়। সে সামান্য বিরক্তি মেশানো স্বরে বলল, একটু বাথরুমে যেতাম, আসলে হাত পাটা একটু ধুতে হবে বুঝলে। হ্যাঁ হ্যাঁ, এসো। ড্রয়িং রুমের ঠিক মাঝখানে একটি সেন্টার টেবিল, তার দুই পাশে দুটো ছোট ছোট সোফায় অজয় আর শুভ মুখোমুখি বসেছে। মাথার ওপর জ্বলছে হালকা হলদেটে আলো। সেন্টার টেবিলের ওপর এদিক ওদিক ছড়িয়ে আছে বেশ কিছু স্ন্যাক্সের প্লেট, লিকারের বোতল, গ্লাস। মাটিতে গড়াগড়ি খাচ্ছে ভাঙা পটেটো চিপস, কাটা লেবুর টুকরো, রোস্টেড কাজুর দেহাবশেষ ইত্যাদি। চুপচাপ মদ্যপান করে চলেছে দুই বন্ধু। অজয়ই প্রথম কথা বলল, বুঝলে বন্ধু, কম দিন তো হলো না ব্যবসা করে খাচ্ছি, তাই নতুন করে আর মাথা খাটানোর দরকার হয় না। এই শালার মস্তিষ্কের প্রতিটা অংশ একেবারে খুরের মতো ধারালো বুঝলে, যেখানে পড়বে একেবারে ফালাফালা করে দিয়ে বেরিয়ে যাবে। শুভ হাসি মুখে বলল, তাই নাকি অজয়? বাহ বাহ, দারুণ বললে তো। এখন মাঝে সাঝেই ভাবি আমিও বিজনেস করলেই পারতাম জানো। কলম ঘষার চাকরি মোটেও আমার জন্য নয়, ভালোই লাগে না। বেশ, তোমার বিজনেস পার্টনার হয়ে থাকতে পারতাম, আর তোমার সাথে থাকতে থাকতে আমার মগজাস্ত্রও বেশ ভালো রকমের শান পড়ে যেত। কি বলো? অজয় প্রস্তাব দিল। তা এখনো তো সময় আছে, আমার সাথে ব্যবসায় ফিরে গেলেই পারো। শুভ বলল, লোভ দেখিও না হে, লালসা অতি বিষম বস্তু, তা কি তুমি জানো না? টাকার গন্ধে মরা অবধি নড়ে চড়ে উঠে বসে, সেখানে আমি তো কোন ছাড়। তা যাকে যাক, কতদিন পর দেখা হলো তোমার সাথে। হ্যাঁ, আগে বলো তো রাতে কি খাবে? অজয় জিজ্ঞাসা করল, এই কে বানাবে, তুমি নাকি? শুভ মজা করে হাসল। কেন, আপত্তি আছে নাকি? কौन বলতা হ্যায় মর্দ কো খানা বানানা নেই আতা। আর তাছাড়া কে বানালো না বানালো সে নিয়ে তোমায় ভাবতে হবে না, তুমি খাবে কি সেটাই বলো। এই তোমার স্ত্রী, তিনি রাঁধেন না? কেন রাঁধবে না? সেও তার সাধ্যমতো সবই করে সংসারের কাজ, আমিও তাকে সাহায্য করি, কখনো আবার নিজেও রান্না করি। তুমি কি খাবে সেইটা শুধু বলো তো। অজয় পুনরায় পেক বানাতে বানাতে বলল, এনিথিং ব্রাদার, এনিথিং ইউ লাইক, আই হ্যাভ নো চয়েস। শুভ কিচেনে চলে যায়। অজয় নতুন করে মদ্যপানে মনোনিবেশ করে, কবিতা আওড়াতে শুরু করে নিজের মনে। বাঁচতে চাওয়া পাপ, মরতে চাওয়াও পাপ, মারতে যদি চাও তবে খোলো ছুরির খাপ। অন্যায় নয় খুন করাটা, অন্যায় নয় মারা, ভরবে না মোটেও তাতে তোমার পাপের সরা। ফেলো মেরে ছুরির ঘাতে, পাপ নাই কো তাতে, নইলে পরে সেই তোমায় ফেলবে মেরে ভাতে। রক্ত চাই, মাংস চাই, নাই কোনো ভুল, রক্ত চাও, মাংস চাও, নড়ো না এক চুল। রান্না মাংসে নাই কো রুচি, কাঁচা মাংস চাই। রক্ত মাংস পেলে পরে চেটে ফুটে খাই। একের পর এক পেক গ্লাসে ঢালতে ঢালতে অজয়ের মনে হলো, না, আর খাওয়াটা ঠিক হবে না, এখনো নেশা হয়নি, আর এক পেক খেলেই হয়তো হয়ে যাবে, কারণ মাথাটা হালকা ঝিমঝিম করছে। ইতিমধ্যে একটা অতিকায় কাঠের ট্রে হাতে নিয়ে ঘরে ঢোকে শুভ। তাতে দুটো প্লেট, কয়েকটা বাটি,
ট্রেটা টেবিলের ওপর নামিয়ে রাখতেই অজয়ের চক্ষু চড়ক গাছ। প্লেটে সাদা ধবধবে চালের গরম গরম ধোঁয়া ওঠা ভাত, পোস্তদানা ছড়ানো আলু ভাজা, বাটিতে টমেটো ধনেপাতা মেশানো ডাল, মুরগির পাতলা ঝোল, সাথে পেঁয়াজ শসা গাজর ধনেপাতা সহযোগে স্যালাড। অজয় অবাক হয়ে বলে, এ কি 10 মিনিটেই তুমি সব বানিয়ে ফেললে? এত কিছু! এটা কি করে সম্ভব হলো ভাই? শুভ একটু হেসে বলল, দোষ কি যে বলো, রান্না করাই ছিল, আমি কিছু বানাইনি, এখন শুধু গরম করলাম মাত্র। এবার এই স্ন্যাক্সের প্লেট মদের গ্লাসগুলো তুলে ফেলি কি? হ্যাঁ। অজয় উত্তর দিল, হ্যাঁ হ্যাঁ, সরিয়ে নাও সরিয়ে নাও। তা রান্না কে করেছে, তুমি নাকি বৌদি? নিনাই নিজের হাতে সব করেছে, আমি শুধু স্যালাড কেটে দিয়েছি আর ডালটা সিদ্ধ করে দিয়েছিলাম। কথার উত্তর দিতে দিতেই অজয়কে পরিপাটি করে খাবার দাবার সব বেড়ে দেয়। দুজনে খেতে থাকে। খেতে খেতে অজয় জিজ্ঞাসা করল, তোমার স্ত্রীর নাম বুঝি নিনা? হ্যাঁ। ওহ, অসাধারণ রান্না বৌদির হাতের। হ্যাঁ, অনেকদিন পর বেশ তৃপ্তি করে খেলাম, বুঝলে? ঠিক যেন মায়ের হাতের রান্না খাচ্ছি। এই একটা ব্যাপারে ভাই তুমি আমার থেকেও ভাগ্যবান। রোজ এমন অন্নপূর্ণার রান্না তোমার কপালে জুটে, আর আমার দেখো কবে কোথায় থাকি, কি খাই, তা নিজেরও মনে থাকে না সব সময়। শুভ হাসল, স্বরে ঈষৎ কৌতুক মিশিয়ে বলল, তা তুমিই বা চিরকুমার সভার সদস্যদের তালিকায় নিজের পিতৃদত্ত নামটা রেজিস্ট্রি করালে কোন আনন্দে? এবার রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করিয়ে হরিণ নাম নিয়ে লেগে পড়ো, অতঃপর ঝুলে পড়ো। অজয় হাসল, ফের প্রশ্ন করল, ভাই তোমার স্ত্রী খাবেন না? তাকে ডাকো। ও ওর সময় মতো ঠিক খেয়ে নেবে, তুমি খাও তো পেট ভরে, আমি এক্ষুনি আসছি। মিনিট খানেকের মধ্যে একটা ঠান্ডা জলের বোতল নিয়ে ফিরে এসে শুভ ফের বসল। তা ভাই অজয়, কতদিন পর আমাদের দেখা হলো? কলেজে এসে দেখা হওয়ার পর এই প্রথম, প্রায় 15 বছর পর, কি বলো? অজয় বলে উঠল, তাও কিনা উইদাউট হেল্প অফ এনি সোশ্যাল মিডিয়া। কলেজ চলাকালীন তোমার বাড়ি বোধহয় আমি একবারই এসেছিলাম। হ্যাঁ, মনে আছে তোমার? কিন্তু দেখো, এত বছর পরও তোমার বাড়ি চিনে নিতে আমার একটু অসুবিধা হয়নি। এই এত বছর পর এদিকে যখন এলাম, তাই ভাবলাম একবার ঘুরেই যাই। আমার বাড়ি তো সেই ধারে গোবিন্দপুরে, সেখানে তো আর তোমার পায়ের ধুলো পড়বে না। তোমরা হলে গিয়ে সব দক্ষিণ কলকাতার মানুষ। হ্যাঁ, শুভ বাহবা দিয়ে বলল, সেই সত্যি তোমার মস্তিষ্কের কোনো জবাব নেই। অজয় একটুক্ষণ চুপ করে থেকে বলল, কিন্তু তোমার বুদ্ধির দৌড় দেখে আমি যথেষ্ট অসন্তুষ্ট হলাম বন্ধু। শুভ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে, কেন হঠাৎ এই কথা কেন বলছো? অজয় বলল, আরে বাবা, এতদিন পর আমি একেবারে তোমার বাড়িতে এসে উঠলাম। সেই কোন কালে দুজন একসাথে কলেজে পড়েছি, তারপর তো আর দীর্ঘ 15টা বছর তোমাদের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। আমি এখন কি কাজ করি, কেমন জীবনযাপন করি, কিচ্ছুটি তোমরা জানো না। এবং আমাকে একটা কথাও জিজ্ঞাসা না করেই তুমি সরাসরি তোমার বাড়িতে আমাকে রাতে থাকতে দিয়ে দিলে। শুভ উড়িয়ে দেওয়ার ভঙ্গিতে হেসে বলে, আরে ধুর, কি যে বলো তুমি তা ঠিক নেই। তুমি আমার বন্ধু, এটাই তো আমার কাছে সবথেকে বড় সত্যি। তাছাড়া যদি তুমি অসৎ পথেও থাকো, আশা করি আমার কোনো ক্ষতি করার উদ্দেশ্যে তুমি আমার বাড়িতে আসোনি। অজয় শুকনো মুখে বলল, কিন্তু ভাই, একদিন যে আমি কি করেছিলাম তা তো তুমি জানো। তবুও তুমি আমায়। শুভ তাড়াতাড়ি থামালো তাকে। আরে ছাড়ো, ও একটা ছেলে মানুষ, অল্প বয়সের ভুল, ওসব কথা তুলো না। কতগুলো বছর মাঝে পেরিয়ে গেছে, তা ঠিক নেই, ছাড়ো। অজয়ের একটু অস্বস্তি হয়। কিন্তু তোমার স্ত্রী আছেন বাড়িতে, তার তো অসুবিধা হতেই পারে।
শুভ অভয় দিয়ে বলল, একদমই না। নীনাকে নিয়ে তুমি এসব ভেবো না, সে খুব শান্ত মেয়ে অজয়। আর আমার কথার বিরুদ্ধে সে টু শব্দটি করবে না। তাছাড়া তাকে তো আর আমি বলতে যাব না যে কোন ছোটবেলায় তুমি কি করেছিলে। তোমার স্ত্রী জানেন কিছু? ধুর ছাই, ছাড়ো তো সব প্রসঙ্গ। অজয় খানিকক্ষণ চুপ করে রইল। তারপর আবারও শুভর স্ত্রীর কথা জানতে চাইল। তা বৌদি কোথায়? এসে থেকে তো তাকে একবারও দেখলাম না। এই এটা কিন্তু ঠিক হচ্ছে না বন্ধু। শুভ বলল, আহা, সবে তো মাত্র ঘন্টাখানেক হলো এসেছো। নীনা পূজার ঘরে আছে আর সন্ধ্যাবাতি দিচ্ছে। ওর একটু সময় লাগে ঠাকুর ঘরে। পুজো হয়ে গেলেই ও আসবে। তুমি আর ওই মদের গ্লাসে চুমুক দিও না। এত জলই বা খাচ্ছ কেন? খাবারটাকে শেষ করো। অজয় হেসে উঠল। হ্যাঁ, আরে এই তো খাচ্ছি, বাট স্টিল পান করা নিয়ে নো কমেন্টস, নো বদার। এই আমি ফ্রাইডেতেও গলা ভেজাই জানো। আমার কাছে ফ্রাইডে টু ইজ অলসো নট এ ড্রাই ডে। সে যে পানীয়ই হোক না কেন, হার্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, জল, শরবত, ফ্রুট জুস, লস্যি, এনিথিং। শুভ জিজ্ঞাসা করে, বাই দ্য ওয়ে, তুমি কোনো সোশ্যাল মিডিয়াতে নেই তাই না? মানে ধরো ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এসবের কথাই বলছি আর কি। অজয় হাসল। না ভাই, বললাম তো আমি ওসব একেবারেই ভালোবাসি না। আর তাছাড়া আমি যে প্রফেশনে আছি সেখানে নিজেকে বেশি উন্মোচন করাটা ঠিক নয়, বুঝলে? শুভ জানতে চাইল, আচ্ছা অজয়, তুমি ঠিক কিসের বিজনেস করো তা কিন্তু এখনো বলোনি। অজয় স্বর স্বাভাবিক রেখে বলল, সে তো আমি আগের থেকে কাউকেই বলি না ভায়া। বলি তখন যখন শিকার আমার হাতের মুঠোয় চলে আসে, আমার পাতা ফাঁদে পা দেয়, ঠিক যেমন তুমি পা দিয়েছ। অজয়ের কথা বলার ধরনে শুভ থমকে গিয়েছে সহসা। গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। কোনো ক্রমে বলল, মানে কি বলছো কি তুমি? আমি তো কিছুই। অজয়ের শ্বাস প্রশ্বাস দ্রুত হচ্ছে ক্রমশ। বুঝতে পারছো না তাই না শুভদীপ সেন? অবশ্য তোমার বুঝবারও কথা নয়। আমাকে ক্ষমা করে দিও বন্ধু। তোমার আর তোমার স্ত্রীর সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতাও নেই। অবশ্য কোনো সুপারি কিলারের সাথে ভিকটিমের ব্যক্তিগত কোনো শত্রুতা থাকেও না। শুভ চমকে উঠেছে। কি যাতা বলছো? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? সুপারি কিলার মানে? তুমি সুপারি কিলার? এসবের মানে কি? অজয় মাথা নামায়, তারপর বলে, দেখো বন্ধু, তোমার কাছে তো আমার আর লুকোনোর কিছু নেই। মাস তিনেক হলো আমি এই কাজটা করছি। এরই মধ্যে 3টে হত্যা করেছি। আর আজ আমি আমার 4র্থ এবং 5ম হত্যাটি করব। কেউ কোনো শব্দ পাবে না, কারণ আমার রিভলভারে আমি সাইলেন্সার লাগিয়ে নিয়ে এসেছি। শুভর চোখ বিস্ফারিত হয়। আমাদের মারার জন্য কে তোমার সাহায্য চায়? আর কেনই বা সে আমাদের মারতে চায়? আমাদের তো কোনো শত্রু নেই, আর থাকবেই বা কি করে? আমরা তো জ্ঞান তো কখনো কারোর ক্ষতি করা তো দূরে থাকুক, ক্ষতি করার কথা অব্দি মনে আনতে পারি না। তাহলে আমাদের প্রতি কার মনে এত করে বিদ্বেষ যে সে একেবারে সুপারি কিলার হায়ার করে ফেললো আমাদের পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য? অজয় স্মিত হাসল। তা তো আমি জানি না ভাই, কে বা কারা তোমাদের মারতে চায়, কি জন্য চায়, আমি ওসব কিচ্ছু জানি না। তারা কখনোই পরিচয় প্রকাশ করে না। নাম, ঠিকানা এবং ছবি পাঠিয়ে দেয়। কাজ হয়ে গেলে নির্দিষ্ট স্থানে টাকাও রেখে আসে। আমি গিয়ে নিয়ে নেই, ব্যাস। সে কে, কেনই বা হত্যা করাচ্ছে তা আমার দেখার বিষয় নয়। কোনো প্রশ্ন করারও নিয়ম নেই। এবং কাজের পর টাকা নিয়ে নেওয়ার পর আর কোনোভাবে তার সঙ্গে আমি যোগাযোগ করতে পারি না। তার দরকার হলে সে পুনরায় আমায় ফোন করবে, কিন্তু আমি নিজের থেকে সেটা করলে এটা নিয়ম বিরুদ্ধ। শুভ কাতর কণ্ঠে প্রাণ ভিক্ষা চায়। আমাদের মেরো না অজয়, আমি প্রাণ ভিক্ষা চাইছি। আমি বা আমার স্ত্রী তোমার কি ক্ষতি করেছি বলো? তাছাড়া আমি তোমার কলেজের বন্ধু অজয়। তুমি পারবে আমায় মারতে? প্লিজ অজয়, প্লিজ, পাগলামি ছাড়ো। আর এইভাবে তুমি কতদিন পালিয়ে বাঁচবে বলো? পুলিশ তো তোমায় এক না একদিন ঠিকই ধরে ফেলবে। তোমার তো ফাঁসি হয়ে যাবে বলো তখন। ভাবো তুমি, প্লিজ প্লিজ প্লিজ, আমাদের মেরো না প্লিজ অজয়, প্লিজ।
দুই হাঁটু ভেঙে বসে শুভ পা জড়িয়ে ধরেছে অজয়ের। অজয় ঝুঁকে দুই হাত বাড়িয়ে শুভকে তুলে ধরল। ঈষৎ কাঁপা স্বরে বলল, আমাকে দুর্বল করে দিও না শুভ। তুমি যে আমার বন্ধু মানুষ গো। কিন্তু বিশ্বাস করো, আমি জানি না তুমি বিশ্বাস করবে কি না, আমি সত্যি জানি না শুভ। তবু বলছি, এতে সত্যি সত্যি আমার কোনো হাত নেই। মরতে যে তোমাদের হবেই গো। আগে মরবে তুমি, তারপর তোমার স্ত্রী নীনা। হঠাৎই কণ্ঠস্বর সামান্য কঠিন হয়ে ওঠে শুভর। তুমি তুমি একদিন কি করেছিলে ভুলে গিয়েছো? তুমি জানতে আমি নয়নাকে ভালোবাসতাম, নয়নাও ভালোবাসতো আমায়, কিন্তু কিন্তু তুমি কি করলে? নষ্ট করে দিলে আমাদের জীবন। তারপরেও তোমার কোনো শাস্তি হলো না, আমরা বিচার পেলাম না। আজ আজ এতগুলো বছর পরে কি কারণে আমাকে মারতে এসেছো তুমি? জানি না, সত্যিই আমি জানি না। কারা তোমাদের মারবার জন্য আমায় সুপারি দিচ্ছে তা আমি জানি না। সত্যি বিশ্বাস করো বন্ধু। বলতে বলতেই হিপ পকেটে হাত দিয়ে রিভলভারটা নিতে যায় অজয় এবং পরক্ষণেই চমকে ওঠে। এ কি, আমার রিভলভারটা পকেটেই তো রেখেছিলাম, কোথায় গেল? শুভ খুব শান্তভাবে তার ডান হাতটা অজয়ের সামনে নিয়ে এসে রিভলভারটা দেখায়। দেখো তো বন্ধু, এটা কি না তোমার সেই সাইলেন্সার লাগানো রিভলভার? অজয়ের চক্ষু স্থির। এ কি, এটা তো আমার রিভলভার। তোমার কাছে গেল কি করে? শুভর ঠোঁটের কোণে মাখামাখি হয়ে গিয়েছে এক বিষাক্ত হাসি। ঠিক যেভাবে তুমি আমার আর নীনার পাতা ফাঁদে পা দিয়ে আমাদের কাছে চলে এসেছো। অজয় হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। মানে? শুভর চোয়াল দৃঢ় হয়ে উঠেছে। তোমার কাছে এক্ষুনি সব পরিষ্কার হয়ে যাবে অজয় দস্তিদার, সব বুঝতে পারবে তুমি। গলা তুলে নীনাকে ডাকে সে। নীনা, নীনা চলে এসো। মিনিট খানেকের মধ্যেই হুইল চেয়ারের ক্যাঁচ ক্যাঁচ শব্দ কানে এলো অজয়ের। পর্দা ঠেলে ঘরে ঢুকেছে নীনা। সেদিকে তাকিয়ে চোখ বিস্ফারিত হয়ে যায় অজয়ের। গলার স্বর ঠিকরে বেরোয়, মাথা ঘুরে যায়, তার স্বর ছিটকে আসে। নয়না, তুই এখানে এলি কি করে? নীনা ওরফে নয়না তাকায়। যাক, আমাকে চিনতে পেরেছো তবে তুমি। শুভ বলল, তবে নীনাই যে নয় না এটা তুমি ভাবতে পারোনি, তাই না? অজয়ের গলা কাঁপছে। আমায় ক্ষমা করে দে নয়না। বিশ্বাস কর, আমি একদম অন্য মানুষ হয়ে গেছি। বিশ্বাস কর প্লিজ। নয়না সশব্দে হেসে ওঠে। ক্ষমা শব্দটা আমার অভিধান থেকে সেদিনই আমি ছিঁড়ে খুঁড়ে তুলে দিয়েছি, যেদিন প্রবীর স্যারের টিউশন ফেরত রাস্তার ধারের পরিত্যক্ত জমিটার এক কোণে আমার এই শরীরটাকে ছিঁড়ে খুঁড়ে খেয়েছিলে তুমি আর তোমার 3 সাগরেদ, কমার্সের সোহন, সায়েন্সের রাজদীপ আর অর্ঘ। তুমি তো ছিলে দলের পান্ডা। আরেকটা কথা, সুপারি নিয়ে মানুষ খুন করে বেড়াচ্ছ আর বলছো যে তুমি একদম অন্য মানুষ হয়ে গিয়েছো। হাসিও না অজয়দা। শুভ খেই ধরল। কমার্স বিল্ডিং এর পিছনে লেডিস টয়লেটের পাশে যে ঝোপঝাড়ে ভরা একটা নোম্যান্স ল্যান্ড ছিল, সেখানে বসে তোমরা সেদিন তোমাদের বাবার পয়সায় কেনা দামি বিদেশি মদের সদ্ব্যবহার করছিলে। নয়না সেই সময় টয়লেট যাওয়ার পথে দেখে ফেলেছিল তোমাদের। কি ঠিক বলছি তো? ও সেদিন চুপচাপ চলে যেতেই পারত, কিন্তু তা না করে ও প্রতিবাদ করেছিল। ব্যাস, আর কি? তোমাদের সাথে বচসা বেঁধে গেল। নয়না একটা ভুল করে ফেলেছিল, বলেছিল যে ও তোমাদের ওই কুকীর্তির কথা প্রিন্সিপালকে বলে দেবে। সেই রাগে সেদিন রাত্রেই তোমরা ওকে, মনে পড়ে নিশ্চয়ই ভাই অজয় সেই রাতটার কথা? প্রবীর স্যারের টিউশন থেকে ফিরছিল নয়না,
রুই পুকুরের ধার থেকে তোমরা ওর মুখে কাপড় বেঁধে ওকে তুলে নিয়ে গিয়েছিলে, তবু তোমাদের হৃদয়ে দয়া মায়া আছে বলতে হবে। ওকে আর যাই হোক প্রাণে মেরে ফেলোনি তোমরা। নয়না বাঁকা হাসে। হাজার হাজার টাকার ঝঞ্ঝানিতে তোমার বাবা কেসটা পুরোপুরি চাপা দিয়ে দিলেন। মনে পড়ে অজয়দা? অজয়ের কথা আটকে আসছে। আমি আমি জানি না নয়না, বাবা কি করেছিল রাগের মাথায়। আমি আমি সত্যি জানি না আমি যে কেন এমন কাজ। তুই বিশ্বাস কর, আমি আমি জানি না। বিশ্বাস করব তোমাকে? সত্যি হাসালে অজয়দা। অজয় আকুল কণ্ঠে বলতে থাকে, আমি আমি জানি না, আমি সত্যি কিছু জানি না, প্লিজ। শুভ বলে, তাহলে এবার জানতে থাকো, আমি সব জানাচ্ছি। তুমি কলকাতার বাইরে চলে গিয়ে সেখানকার কলেজে ভর্তি হও, কিন্তু তোমার বাকি 3 সাগরেদের তারপর কি হলো তা নিয়ে আর মাথা ঘামানোর সময় তুমি পাওনি। তারা মাত্র কটা দিনের জন্য সাসপেন্ডেড হয় এবং তারপর দিব্যি লেখাপড়া চালিয়ে যায়, কারণ তাদের মধ্যেও কারোর মামা কাউন্সিলর তো কারোর কাকা এমএলএ। নয়না সজল চোখে উদাস দৃষ্টি মেলল। কিন্তু আমি পারলাম না জানো অজয়দা। সেদিন গভীর রাত্রে হাসপাতালের বেডে যখন আমার জ্ঞান এলো, তখন অপমানিত শরীরটার প্রতিটি রুমকূপ ব্যথায় ছিঁড়ে পড়ছিল। এক চুলও নড়তে পারছিলাম না। কি করে নড়বো বলো? তোমরা যখন আমায় নিংড়ে নিয়ে পাঁচিলের ওই পাশটায় ছুঁড়ে ফেললে, তখন আমার শির দ্বারাই চোট লেগেছিল। যে শুধু কি তাই, মাথায়ও লেগেছিল জানো। মাথার ভিতর কেমন যেন সবকিছু আবছা বিস্মৃত হয়ে আসছিল। নয়না দুহাতে মাথা চেপে ধরল। কি অসহ্য সেই কষ্ট! অপমানিত শরীরটাকে বয়ে বেড়ানো যে কি দুঃসহ হয়ে উঠেছিল তখন। শুভর তীব্র স্বর আছড়ে পড়ে অজয়ের সামনে। কিন্তু আমি হাল ছাড়িনি জানো অজয়। হাজার হাজার ওষুধ, শয়ে শয়ে ইঞ্জেকশন, নিয়মিত ফিজিওথেরাপি, আমি নয়নাকে সম্পূর্ণ সারিয়ে তুলেছি, বিয়ে করেছি। পাশাপাশি একটু একটু করে প্রতিশোধের ছক কষে গিয়েছি। বহু কষ্টে জোগাড় করেছি তোমার কন্ট্যাক্ট নাম্বার। জন্ম থেকেই তোমার মধ্যে যে একটি পৈশাচিক বীজ বপন করা আছে তা তো সেদিনই বুঝিয়ে গিয়েছিলাম। শুধু তাই নয়, তুমি যে কতখানি অর্থলোভী পিশাচ সেটাও জানতাম ভালো মতো। তুমি কলকাতা ফেরার পর থেকেই তোমার উপর রীতিমতো নজরদারি শুরু করে দিয়েছিলাম আমরা। তোমার বাবা হঠাৎ করেই মারা যান, খুব বেশি দিন হয়নি, এই মাস 3 আগে। লেখাপড়ায় একেবারেই সাধারণ মাঝারি মাপের তুমি তারপর থেকে পৈতৃক ব্যবসায় বিশেষ সুবিধা করতে পারছিলে না। তোমাদের ব্যবসা ক্রমশ পড়তে থাকে, একসময় প্রায় তলানিতে গিয়ে ঠেকে। ঠিক সেটাই আমরা কাজে লাগাই। এদিকে বড়লোকি চালে নিত্য অভ্যস্ত তুমি তখন বেপরোয়াভাবে চেষ্টা করতে লেগেছ কি করে অন্য পথে বান্ডিল বান্ডিল নোট কামিয়ে রাজার মতো করে জীবনটা কাটিয়ে দেওয়া যায়। আর ঠিক তখনই একদিন তোমায় ফোন করে নয়না, পাঠিয়ে দেয় সোহনের পুরো ডিটেলস। আর পরের 2টো কল আমি করি তোমাকে, রাজ আর অর্ঘর ডিটেলস পাঠাই। এই ডিটেলসগুলো আমরা আগেই জোগাড় করে রেখেছিলাম। তুমিও আমার বা নয়নার গলায় এতগুলো বছর পর চিনতে পারোনি, সেটা খুবই স্বাভাবিক। আমরা বেনামে সিম জোগাড় করে ফোনগুলো করতাম আর পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঠিক জায়গায় টাকা রেখে আসতাম, তারপর সিম ভেঙে গুঁড়িয়ে দিতাম। অজয় কোনো রকমে বলে, আমি জানতাম তুমি নয়নাকে ভালোবাসো, কিন্তু তাই বলে। শুভ দাঁতে দাঁত চাপল। তাই বলে আমি যে নয়নার জন্য এতখানি করব সেটা তুমি কল্পনা করে উঠতে পারোনি, তাই তো? ভেবেছিলে একটা ধর্ষিতা মেয়ের আর কি বা মূল্য সমাজে? আরে ভালোবাসার মূল্য তুমি কি করে বুঝবে? এটা অবশ্য তোমার দোষ নয়। নয়না জিজ্ঞাসা করল, আচ্ছা অজয়দা, তোমার একবারও এটা মনে হয়নি যাদের মারার জন্য তোমায় অ্যাপয়েন্ট করা হচ্ছে তারা প্রত্যেকে তোমারই কলেজের জীবনের সহপাঠী, তোমারই বন্ধু? মানে আর কিছু না হোক, এতটুকু সংশয় জাগলো না তোমার মনে যে তাদের 3 জনকেই পরপর কেন টার্গেট করা হলো? কি বোকা গো তুমি!
শুভ হাসছে তখনও। সত্যিই তাই। আসলে কি জানো অজয়, তুমি হলে একটা আদ্যপান্ত গর্ধব, আবার অতি চতুরও বটে। যখন পরপর 3 জনকে হত্যা করার প্রস্তাব এলো তোমার কাছে, তুমি ভাবলে মোটা টাকার বিনিময়ে 3 জন সাক্ষীকেই সরিয়ে দেওয়া যাবে। এ তো মেঘ না চাইতেই জল। যদিও এক্ষেত্রে আমার স্ত্রী যে নয় না, এটা তুমি ভাবতে পারোনি, সুতরাং সেটা নিয়ে তুমি মাথাও ঘামাওনি। যেহেতু আমাকে মারার জন্য তোমাকে অ্যাপয়েন্ট করা হয়েছিল, সেহেতু আমার স্ত্রীকেও মারার কথা তোমাকে বলা হয়েছিল, কারণ আমার সাথে আমার স্ত্রীও তখন বাড়িতে উপস্থিত থাকতেন। যদি দৈবাত্মিনী তখন বাড়িতে না থাকতেন, তাহলে তুমি তাকে খুঁজে বার করে খুন করার কথা মাথাতেও আনতে না। কিন্তু কে বা কারা এই কাজ করলো, কেন করলো, তা নিয়ে কোনো প্রশ্নই জাগেনি তোমার মনে। তুমি বুঝতেই পারলে না যে কত বড় ফাঁদে তুমি পড়ছো। যেমন তুমি আজও বুঝতে পারোনি কখন তোমার হিপ পকেট থেকে আমি তোমার ওই সাইলেন্সার লাগানো রিভলভারটা সরিয়ে নিয়েছি। নয়নার ঠোঁটে ফুটে উঠেছে এক বিচিত্র হাসি। আশা করি এতক্ষণে তুমি বুঝতে পারছো অজয়দা, আমাদের খুন করার প্রস্তাব দিয়ে কে বা কারা তোমায় ফোন করেছিল। অজয় সত্যিই বুঝতে পারে যে কোন ফাঁদে সে পড়েছে। কাতর কণ্ঠে সে বলে উঠল, এই আমার মারিস না নয়না, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দে। দেখ দেখ, আমি প্রতিজ্ঞা করছি, আমি তোর কাছে প্রতিজ্ঞা করছি, এই অসৎ অসাধু অজয়কে মেরে ফেলে আমি আজ থেকে সত্যিকারের একজন ভালো মানুষের মতো বাঁচবো। সত্যি রে নয়না, সত্যি, তুই তুই বিশ্বাস কর, তুই আমাকে বিশ্বাস কর প্লিজ। নয়না জোরে হেসে ওঠে। সে সুযোগ যে তুমি আর পাবে না গো অজয়দা। আর কি বললে তুমি এক্ষুনি? তুমি হয়ে যাবে ভালো মানুষ? আর হাসিও না গো। কৈশোর ছুতে না ছুতেই কলেজ প্রেমিসেসের ভিতরে বসেও নেশা করতে যার বুক কাঁপে না, ধর্ষণের মতো মহান কাজ সমাধা করতেও যে পিছপা হয় না, যে কিনা যৌবনে পা দেওয়ার সাথে সাথে হয়ে উঠেছে সুপারি কিলারের মতো ভয়ঙ্কর প্রফেশনাল। আর শুধু তাই নয়, সেই সুপারির বিনিময়ে নিজেরই 2 অভিন্ন হৃদয় বন্ধুকে সুকৌশলে হত্যা করতেও যে 2 বার ভাবে না, সে কিনা মন্ত্রবলে হয়ে যাবে ভালো মানুষ, একেবারে সাধু পুরুষ। এটা কখনো বিশ্বাসযোগ্য? মরতে তো তোমাকে হবে অবশ্যই, কারণ তোমার রিভলভারটা ঠিক সময়ে তোমারই পকেট থেকে তুলে নিতে পেরেছে শুভ। অবশ্য যদি বা নাও পারতো, তবু সব রকম ব্যবস্থাই করা ছিল। এতক্ষণ যে খাবারগুলো তুমি তৃপ্তি করে খেয়েছো, তাতে কি মেশানো আছে তা তুমি জানো না, কল্পনাও করতে পারবে না। আর একটু পরেই তার ক্রিয়া শুরু হবে। বিষের তীব্র জ্বালায় জ্বলতে জ্বলতে ছটফট করতে করতে শেষ হয়ে যাবে এই পাষণ্ডটা, যেমন আমি একদিন ছটফট করেছিলাম হাসপাতালের বেডে। এসো শুভ, দৃশ্যটা উপভোগ করবে না তুমি? বলো। কাঁপতে কাঁপতে 2 হাতের মুঠিতে চুল খামচে ধরে মেঝেতে বসে পড়ে অজয়। কথা আটকে যাচ্ছে তার। কোনো ক্রমে জড়িয়ে জড়িয়ে বলে, বিষ? তোরা বিষ কোথায় পেলি? কি করে জোগাড় করলি? কে দিল বিষ তোদের? আবার শব্দ করে হাসল নয়না। বারে, তুমি যদি সোহন শিকদারকে মারার জন্য ভেট্রোপ্রোডক্সিনের মতো দুর্লভ বিষ জোগাড় করতে পারো, সেখানে তোমার মতো একটা ক্ষুদ্র মুশিককে মারার জন্য সামান্য নিংটি ইঁদুর মারার বিষ আমরা জোগাড় করতে পারবো না? এমনটা ভাবলে কি করে তুমি? ড্রয়িং হলের মেঝেতে চিত হয়ে পড়ে আছে অজয়ের প্রাণহীন দেহ। চোখ দুটো বিস্ফারিত, খোলা, ঠোঁট বেয়ে গড়িয়ে নামছে সাদাটে ফেনা। নয়না মৃদু স্বরে বলল, চলো শুভ, হাতে আর বেশি সময় নেই, আমাদের কাজ তো শেষ। এবার মনকে শক্ত করো তুমি।
শুভ উচ্ছ্বসিত হয়ে বলে ওঠে, আরে মন আমার শক্তই আছে। আমি আজ ভীষণ খুশি নয় না জানো, ভীষণ আনন্দ হচ্ছে আমার। আমরা পেরেছি গো, তাই না বলো? আমরা সব রকমভাবেই সফল। ওদের যদি আইনের পথে শাস্তি হতো তবে সেটা প্রকৃত জাস্টিস হতো না, কিন্তু এবার হয়েছে। একেবারে সঠিক বিচার দিতে পেরেছি আমরা ওদের। এবার চলো নয় না, আর দেরি করে লাভ নেই। কিন্তু কি করবে, অজয়ের খাবারে মিশানো ওই খাবে? নয়না বলে, আরে ওটা তো অজয় দস্তিদারের মতো নিংটি দূরের জন্য, আমাদের দরকার নেই। আমাদের জন্য তো রয়েছে ওই সাইলেন্সার লাগানো রিভলভার। শুনছিলেন সুপারি কিলার। বিভিন্ন চরিত্রের সংলাপগুলো যারা বললাম, সঞ্জিত, অপু, মালবিকা, সঙ্গীতা, উপাসনা, দেবপ্রিয়া এবং গল্প পাঠে ছিলাম আমি দীপঙ্কর। গালগপ্পে আবার দেখা হবে পরের গল্প নিয়ে। সবাই খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার। ও হ্যাঁ, কেমন লাগছে সেটা জানাবেন কিন্তু। গালগপ্প।